This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. হাওড়ার বেলগাছিয়া সেখানে আপনারা জানেন কি ভয়াবহ পরিস্থিতি, ডাম্পিং গ্রাউন্ড ঘিরে সেখানে আতঙ্কের ছবি। আজ থেকে পাহাড় প্রমাণ যে জঞ্জাল, সেই জঞ্জাল কমানোর প্রক্রিয়া শুরু করার কথা। বেলা 12টা নাগাদ এলাকা পরিদর্শনে রাজ্যের পুর নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম গিয়েছিলেন। তিনি সেখানে গিয়ে আজকে কি বলেছেন শোনাবো আপনাদের। সেখানে পোর্টেবল কম্প্যাক্টর দেওয়া যায় কিনা, কোথায় কোথায় কম্প্যাক্টর স্টেশন তৈরি করতে হবে, আর এই ভাগাড়টা যাতে 3 বছরের মধ্যে কেটিএম মাঠ তৈরি করে দেওয়া যায়, তার একটা প্রোগ্রাম ইমিডিয়েটলি নিতে হবে। এই কথাগুলো আজকে আমি আজকে সমস্যা দেখতে পলিটিক্যাল কথাটা যখন পার্টি অফিসে আমরা বসতি কয়েকশো বছর সামনে মোবাইলটা একটু যে সামনে আছে মোবাইলটা আমাদের অনেক আছে কাজ আর দেওয়া হচ্ছে। 2-3 বছরের মধ্যে এগুলো যদি নাই থাকে তখন মিথেন গ্যাস থাকবে। মিথেন গ্যাস থাকা তো মানুষ পুরমন্ত্রী ফিরহাদ হাকিম কি বলছেন আমরা শুনছি। হাওড়ার বেলগাছিয়ায় ভয়াবহ পরিস্থিতি। আজ থেকে জঞ্জাল খালি করার প্রক্রিয়া শুরু হবে, কিন্তু জঞ্জাল খালি করার সময় আশপাশের বাড়িগুলোর পরিস্থিতিও মাথায় রাখতে হবে। আমার সহকর্মীরা সেখানে রয়েছেন, আমি তাদের কাছে যাবো। তবে তার আগে এই মুহূর্তে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সেখানে রয়েছেন। আপনারা জানেন যে আজ থেকে সেখানে জঞ্জাল সরানোর কাজ শুরু হয়েছে, কিন্তু সেটা খুব একটা সহজ কাজ নয়। তার জন্য বেশ কয়েকটা পারিপার্শ্বিক বিষয় মাথায় রাখতে হবে। সেই মতো আশপাশের বাড়ি জঞ্জাল সরানোর সময় যে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, সেই তাদের পুনর্বাসনের জন্য তাদের এই মুহূর্তের অন্যত্র সরানোর কি বন্দোবস্ত রয়েছে, আইনি বন্দোবস্ত রয়েছে, সেই যাবতীয় বিষয়গুলো এই মুহূর্তে খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। অনেকেই বেঁকে বসেছেন, তার কারণ তারা বলছেন যথাযথ আশ্বাস না পেলে তারা এই মুহূর্তে তাদের ভিটে মাটি ছেড়ে কোথাও যাবেন না। এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্টই উদ্বেগের। ছবিটা আপনারা দেখছেন এই মুহূর্তে। আমার সহকর্মী সায়ন্ত সেখানে রয়েছেন, সায়ন্তর সঙ্গে কথা বলো। সায়ন্ত, পুরমন্ত্রী সেখানে যাওয়ার পর কিছুটা হলেও সমস্যার সমাধানের আশ্বাস তারা পেয়েছেন, কিন্তু যে সমস্ত প্রশ্নগুলো উঠেছে কি উত্তর পাওয়া যাচ্ছে, কিভাবে এই সমস্যার সমাধান সম্ভব? সায়ন্ত, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম একটার সময় এসে পৌঁছায় বেলগাছিয়ায়, এবং তারপর তিনি এখানকার প্রশাসনিক আধিকারিক এবং প্রশাসনিক আধিকারিক সহ ও যারা এই পুরসভার দায়িত্বে রয়েছে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। এবং বৈঠক শেষে তিনি যারা বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন, এখান যারা সাধারণ মানুষ, তাদের সঙ্গে কথা বলেন। তারা যে দাবি করছিলেন মূলত বাড়ির দাবি, সেই দাবি মেনে তাদের যতটা সম্ভব তাদের পুনর্বাসন বা অন্যান্য ব্যবস্থা করা যায় সে ব্যাপারে আশ্বস্ত করেন। তবে যেটা মূলত বৈঠক সূত্রে জানা গেছে এবং যেটা রাজ্যের মন্ত্রী নিজে জানালেন যে বিগত ও কয়েকদিন ধরে যে সমস্যা চলছে সেটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এবং কোথায় কোথায় সমস্যা হয়ে রয়েছে সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। তবে এই বৈঠকে জেলা শাসক ছিলেন, জেলা শাসককে একটা নির্দেশ দিয়েছেন পুরসভার যিনি প্রধান রয়েছে তাকেই নির্দেশ দিয়েছেন। অর্থাৎ মন্ত্রী হিসেবে যাবতীয় দায়িত্ব পালনের পাশাপাশি তিনি এই হাওড়া পুরসভা, যেহেতু এখন পুরো ভোট হয়নি, পুরো ভোট নেই, এখন প্রশাসনিক ভোট চলছে, তাই কোন দিকগুলো মূলত কোন দিক থেকে এই সাধারণ মানুষের পাশে থাকতে হবে সেই ব্যাপারেও তিনি একটি রূপরেখা স্থির করে দিয়ে গিয়েছেন। যেটা সূত্রের খবর, এই যে সমস্যা হতে পারে তার আগাম খবর কেন ছিল না সেই ব্যাপারেও কিন্তু একটা বিষয়ে প্রশ্ন তুলেছেন খোদ পুরমন্ত্রী। এবং এই জায়গায় দাঁড়িয়ে যেভাবে একের পর এক বাড়িতে ফাটল ধরেছে, যেভাবে জলের সমস্যা দেখা দিয়েছে, তা দ্রুত মেটানোর নির্দেশ দিয়েছেন। এবং যেটা সূত্রের খবর, এ ব্যাপারে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেও রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কথা হয়েছে বলে জানা গিয়েছে। বেশ, যাদের বাড়িতে সমস্যা হতে পারে তারা অনেক সময় একটু বেঁকে বসেছিলেন, তাদেরকে কোনোভাবে আশ্বস্ত করা গিয়েছে?
দেখো যেটা জানা যায়, দেখা গেল যে পুরমন্ত্রী তার সঙ্গে কথা বললো, আমি তাদের কাছে একবার সরাসরি তাদের কাছে চলে যাওয়ার চেষ্টা করব যে তারা কতটা আশ্বস্ত হতে পেরেছে, কারণ তারা মূলত কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন। শুভজিৎ, আমি তো তাদের সঙ্গে আবার কথা বলে নেওয়ার চেষ্টা করব যে তারা কতটা আশ্বস্ত হতে পেরেছেন। মূলত তারা একটা বিক্ষোভ দেখাচ্ছিলেন যে তাদের হয়তো জমি কিনে নেওয়া হবে, পুনর্বাসন দেওয়া হবে না, এই সব কিছু মিলিয়ে আমি তাদের সঙ্গে আবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনাদের সঙ্গে তো মন্ত্রী কথা বললেন, আপনারা কি আশ্বস্ত হতে পারলেন যে আপনার মন্ত্রী যেরকম তাদের কথা আশ্বস্ত হতে পারলেন? আর কি বলবো, মাথা কিছু কাজ করছে না। দিয়ে গেছে আমাদেরকে, 3 দিনের সময় নিয়েছে, এবার কি হবে না হবে এবার কি করে আমরা বুঝবো? বা অন্যান্য সমস্যা দেখা দিচ্ছে, মন্ত্রী কতটা সমাধান করবে বলবো? ও তো বললো কি 3 দিনের সময় নিচ্ছি, 3 দিনের মধ্যে তোমাদের সমস্যাটা সমাধান করে দেবো। পর আসবে, তারপর আমরা দেখিয়ে দেবো। হ্যাঁ, 3 দিন পর আসবে, 3 দিন পর আমাদের দেশন কিছু না হলে আমরা দেখিয়ে দেবো। মানে 3 দিন আপনারাও হুঁশিয়ারি দিচ্ছেন, 3 দিন সময়সীমা? না না, উনি দিলেন, যদি না হয় তাহলে আপনারা ঘর দুয়ার সব দেবো। যদি না কিছু করলে তারপর আমরা করবো। আপনারা কিরকম বিক্ষোভে বসবেন, যে যেমন চলছিল? রাস্তায় বসে থাকবো, কি করবো? আমরা নবান্ন ঘেরাও করবো, আমরা আমাদের থাকার ব্যবস্থা করুন, তবেই আমরা সরবো। না থাকার ব্যবস্থা করলে না করবো না, আমরা ওখানে পড়ে থাকবো, ধর্ণা দিয়ে পড়ে থাকবো। আমরা তো পৌরসভার লোক, আমরা নোংরা ঘাটি, আমাদের পুরো উত্তর হাওড়াকে আমরা পরিষ্কার করি, তো আমাদের কোনো কিছুর জন্য ব্যবস্থা হবে না? শুনতেই পেলে যে এইখানকার মানুষ কিন্তু একটা কথা বলছেন যে 3 দিন সময়সীমা নিয়েছেন রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম। যদি 3 দিনের মধ্যে সমস্যা না মেটে তাহলে কিন্তু এই সব মানুষ, যারা ভুক্তভোগী মানুষ, তারা রাস্তায় বসবেন এবং কি নবান্ন ঘোরা করবেন, এই হুঁশিয়ারি দিচ্ছেন। শুভজিৎ, একদম একদম, অনেক ধন্যবাদ তোমার সায়ন্ত। একদিকে আমার সহকর্মী সায়ন্ত হাওড়ায়, অন্যদিকে সিজিও কমপ্লেক্সে ডাক্তারদের সংগঠনের আজকে সিজিও কমপ্লেক্স অভিযান, সেই ছবি আপনারা দেখছেন। 5 সদস্যের প্রতিনিধি দল সেখানে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন, পুলিশ গার্ডওয়েল দিয়ে আটকানোর চেষ্টা করে। আমার সহকর্মী রঞ্জিত সেখানে রয়েছে। রঞ্জিত, সিজিও কমপ্লেক্সের সামনে এই মুহূর্তে ছবিটা কি? রঞ্জিত, এই মুহূর্তের ছবিটা তোমার কাছ থেকে জানতে চাইবো। দর্শকদের আরো একবার বলে রাখি, এই মুহূর্তে হাওড়ার বিক্ষোভের ছবি আপনারা দেখছেন, পাশাপাশি সিজিও কমপ্লেক্সে বিক্ষোভের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সিজিও কমপ্লেক্সের ছবিটা আপনাদের দেখাবো। আজকে 5 সদস্যের প্রতিনিধি দল, ডাক্তারদের প্রতিনিধি দল, বিপ্লব চন্দ্র সজল বিশ্বাসের নেতৃত্বে 5 জনের প্রতিনিধি দল সিজিও কমপ্লেক্সের ডেপুটেশন জমা দেওয়ার জন্য তারা ঢুকে গিয়েছেন। ইতিমধ্যে তারা ঢুকে গিয়েছেন সেখানে, কিন্তু এই মুহূর্তে হাওড়ার বেলগাছিয়ার ছবিটা আপনাদের দেখাচ্ছি, সেখানে বিক্ষোভ যেরকম চলছে। অন্যদিকে সিজিও কমপ্লেক্সের ছবিটা আপনাদের আরো একবার দেখাবো। সিজিও কমপ্লেক্সের ছবিটা আমি দেখাবো, দেখুন পরপর দুটো ছবি। 5 সদস্যের ডাক্তারদের প্রতিনিধি দল সিজিও কমপ্লেক্সে, সিবিআই দপ্তর, সেখানে ঢুকে গিয়েছেন। তারা ডেপুটেশন জমা দেবেন। সুবিচার চেয়ে এখনো তাদের লড়াই জারি রয়েছে। যদিও এই মুহূর্তে আপনাদের আমরা হাওড়ার ছবিটা দেখাচ্ছি, পরপর ব্যাক টু ব্যাক দেখাচ্ছি দুটো, কারণ দুখানি বিক্ষোভ। এই মুহূর্তে সিজিওর ছবি দেখুন। আমার সহকর্মী সৌরভ দত্ত সেখানে রয়েছেন। সৌরভ, এই মুহূর্তে সেখানকার ছবিটা আমরা দেখতে পাচ্ছি, একটু বর্ণনা চাইবো, কি অবস্থা সেখানে? দেখো, কলকাতা হাইকোর্টে আজ শুনানি ছিল, বহু প্রতীক্ষিত শুনানি। সুপ্রিম কোর্টের অনুমতিক্রমে তিলোত্তমার বাবা মা যে আবেদন করেছিলেন, সেই শুনানি আজ কলকাতা হাইকোর্টে রয়েছে এবং সেখানে কেস ডায়েরি আনার জন্য সিজিও কমপ্লেক্সে যারা আধিকারিক রয়েছেন সিবিআই, তাদেরকে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবং সেই সময় সেই কলকাতা হাইকোর্টের নির্দেশের পরপরই মেডিকেল সার্ভিস সেন্টার, নার্সেস ইউনিটি, তারা যারা আছেন, নাগরিক সমাজের যারা প্রতিনিধি রয়েছেন, তারা কিন্তু এখানে পরিষ্কার এই যে ব্যানার তাদের লেখা রয়েছে, বিচারহীন 7 মাস ন্যায় বিচারের পরিহাস, সেই দাবিকে সামনে রেখে তারা সিজিও কমপ্লেক্সের সামনে অভিযানে এসছেন। এবং একটু আগে এখানে একটা ধুন্ধুমার পরিস্থিতি ছিল। এই যে ব্যারিকেড তুমি দেখতে পাচ্ছ, সেই ব্যারিকেডের সামনে বারবার বিধাননগর পুলিশের পদস্থ কর্তারা বলছিলেন যে কোনোভাবেই যেন ব্যারিকেডে ধাক্কাধাক্কি না হয়, ব্যারিকেড যেন ভাঙার চেষ্টা না করেন চিকিৎসক, নার্স এবং যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তারা। এবং এই মুহূর্তে পুলিশের বড় ফোর্স এখানে মোতায়েন রয়েছে। যারা বিচারের দাবিতে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট। তারা বক্তব্য হচ্ছে যে 7 মাস পেরিয়ে গিয়েছে, 7 মাস পরে যে প্রশ্নগুলো সামনে আসছে, এখনো পর্যন্ত সিবিআই সদুত্তর দিতে পারেনি। তারা বলছেন সিবিআই সদুত্তর দিতে পারেনি, সেই জন্যই আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষকে বলতে হচ্ছে যে কেস ডায়েরি নিয়ে আসুন। আপনারা যে গণধর্ষণের ধারা দিয়েছেন, বিএনএস 70 নম্বর ধারা, সেই গণধর্ষণের ধারা কোন প্রেক্ষিতে দেওয়া হয়েছে, কাদেরকে সন্দেহ করা হচ্ছে, আর নিম্ন আদালতে যে চার্জ ফ্রেম গঠন করেছিলেন, সেই নিম্ন আদালত চার্জ ফ্রেম গঠনের ক্ষেত্রে ধন্যবাদ সৌরভ। আমি রঞ্জিতের কাছে আরো একবার যাব। রঞ্জিত, এই মুহূর্তে যে প্রান্তে রয়েছে সেখানকার ছবিটা রঞ্জিতের কাছ থেকে আমি বর্ণনা চাইবো। রঞ্জিত,
দেখো ইতিমধ্যে কিন্তু যারা 5 সদস্যের কিন্তু ডাক্তার প্রতিনিধি দল তারা যাদের মধ্যে 2 জন মহিলা সদস্য রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরের ভেতরে ঢুকেছেন এবং যে 7 মাস ধরে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, তার দাবি কেন দিতে পারলো না সেই সমস্ত দাবি তুলে তারা কিন্তু ইতিমধ্যেই অর্থাৎ 5 মিনিট আগেই তারা কিন্তু সিবিআই দপ্তরে প্রবেশ করেছে। এই মুহূর্তে অনধিকার প্রবেশ অর্থাৎ সিজিও কমপ্লেক্সের এই গেটের মুখ থেকে কিন্তু তারা ভেতরে ঢুকেছেন এই সিবিআই দপ্তরে এবং তারা মূলত যেটা 7 মাস হয়ে গেল তাও এখনো পর্যন্ত কেন সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারলো না, তিলোত্তমা খুন এবং ধর্ষণের ন্যায় বিচার চেয়ে আর কতদিন অপেক্ষা করতে হবে, শুধুমাত্র কি সঞ্জয় রায় কি দোষী না এর পেছনে অন্য কোনো লোক রয়েছে এবং সেই সমস্ত বিষয় কিন্তু তারা সেই সমস্ত দাবি তুলে তারা কিন্তু এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে এসছেন এবং তারা এই মুহূর্তে যে তদন্তকারী আধিকারিকরা আছে তাদের সঙ্গে দেখা করছেন, তাদের সঙ্গে সদুত্তর পাওয়ার জন্য তাদের সঙ্গে কথা বলছেন। এই মুহূর্তে 5 সদস্যের প্রতিনিধি দল তারা এই মুহূর্তে কিন্তু সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরের ধন্যবাদ রঞ্জিত। জানিয়ে রাখি